হ্যালো বন্ধুরা, মা ছেলে ভালোবাসার দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে, তো চলো শুরু করি। আমার রুম ভালো করে দেখতেই দেখলো আমার জামা কাপড় কোনো কিছুই রুমে নেই। এতক্ষণে বাবা বুঝতে পারলো আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছি। বাবা রুম থেকে যেই না বের হতে যাবে এমন সময় চোখ যায় আমার বিছানায়। তারপর বালিশের পাশে রাখা চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে বাবা পড়তে শুরু করলো। প্রিয় বাবা, জানি আজ মা তোমায় আমার নামে কি বলেছে, যার জন্য রাগে আমার উপর এত বড় একটা অন্যায় কাজটা করলে। তনে বাবা, তুমি মারছিলে, আমি তখনও কষ্ট পাইনি। জানো বাবা, যখন তুমি বলেছিলে তোর মতো চোখে মুখে আর বাবা ডাক শুনতে চাই না, বিশ্বাস করো তখন আমার খুব কষ্ট লেগেছিল। আর বাবা, তুমি কেমনে ভাবলে আমি বাজারের টাকা চুরি করব? যদি চুরি করতাম তাহলে আগে থেকেই করতাম, কিন্তু তা করিনি। আর আজকের ঘটনা না জেনেই তুমি আমাকে যা না তাই বললে। জানো বাবা, আজ আমি স্কুলে সবার চেয়ে ভালো রেজাল্ট করেছি, তাই ভেবেছিলাম তোমাদের মিষ্টি মুখ করাবো, কিন্তু বাড়িতে আসার পর মনে হয়। আর এমন সময় মা আমার কাছে বাজারের টাকা আর ব্যাগ দিয়ে বলে বাজার করে আনতে। আমি বাজারে গিয়ে সব টাকা বাজার করি, আর আমার কাছে তোমার দেয়া স্কুলে যাওয়ার টাকা জমিয়েছিলাম, সেখান থেকে কিছু টাকা দিয়ে মিষ্টি কিনে বাসায় আসি। বাসায় এসে মায়ের হাতে বাজার দিতে মা জিজ্ঞাসা করেছিল মিষ্টি কই থেকে নিয়ে এসেছি। মা কিছু না শুনেই আমাকে চোরের অপবাদ দিয়ে মারতে শুরু করে। তবে জানো কি বাবা, মা আমার উপর অনেক অত্যাচার করত, কিন্তু তোমাকে কখনো বলিনি, তুমি মাকে বকা দিবে বলে। কিন্তু আজ আমার কথা না শুনে, মায়ের কথা শুনে আমায় তুমি মারলে, এমনকি বাড়ি থেকেও বের হয়ে যেতে বললে। তবে আর কিছু বলবো না, আমি আর আমার ছোট বোন এই বাড়িতে কখনো ফিরে আসব না। সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনো সমস্যা হবে না তোমাদের। ভালো থেকো বাবা। আমি আর লিখতে পারছি না। ইতি, তোমার অভাগা সন্তান। চিঠিটা পড়ে বাবা কান্না করতে লাগলো আর বলতে শুরু করলো, এতদিন আমি না জেনে না শুনে আমার ছেলে মেয়ের উপর এত বড় একটা অন্যায় কেমনে করতে পারলাম। তারা তো ভুল করেনি, তবু কেন আমি ওদের কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যেতে বললাম। এখন ওদের আমি কোথায় খুঁজব? এরপর বাবা চিঠি হাতে নিয়ে সোজা সৎ মায়ের রুমে যায়। গিয়ে কিছু না বলে সৎ মায়ের গালে কয়েকটা চড় বসিয়ে দিয়ে চুপ থাকে। এদিকে আমার সৎ মা কিছু না বুঝতে পেরে বলতে লাগলো, তোমার কি হয়েছে, আর আমায় কেন চড় মারলে? আমি আবার কি করলাম? সব তো তোমার ওই চোর ছেলেটা করেছে। বাবা চিৎকারে বলতে লাগলো, একদম চুপ। তোর সাথে ওরা কি এমন করেছিল যার জন্য বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলি? তোকে ওরা মায়ের অধিকারই দিয়েছে, কখনো তোকে সৎ মা মনে করেনি। তবে কেন তুই ওদের প্রতি প্রতিদিন অত্যাচার করতি? বল, কেন ওদের সাথে এমনটা করলি? আমার ছেলে মেয়ে তোর কাছে কি এমন দোষ করেছিল যার জন্য তুই এমন জঘন্য একটা কাজ করতে পারলি? কাল তোর জন্য ওদের কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছি। আমি ওদের সামনে কেমনে মুখ দেখাবো বলতে পারবি? তোর তো এই বাড়ি সম্পত্তির দরকার, তাই না? থাক তুই এই বাড়িতে, আমি আর এই বাড়িতে থাকব না। এই বলে যেই বের হতে নিবে এমন সময় বাবা জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা দেখে আমার সৎ মা বাবার কাছে যায় এবং ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে। একটু পর ডাক্তার বাড়িতে চলে আসে আর বাবার চিকিৎসা করতে শুরু করে। এদিকে আমি মায়া আর আন্টি বসে গল্প করতেছি। আন্টিকে দেখে মনে হবে না সে আমাদের আপন কেউ না। আন্টি আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলল, আমরাও তার সাথে তাল মিলাইছিলাম। একটু পর আন্টি বলল, তোমাদের সাথে গল্প করলে আমার দিন যাবে না, আমার অনেক কাজ আছে। তোমরা ভাই বোন কথা বলো, আমি গিয়ে কাজ করি। মায়া বলল, আন্টি আমিও তোমার সাথে যাব। আন্টি মায়াকে বলল, কোথায় যাবে? আর তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তোমরা বিশ্রাম নাও, আমি বাড়ির কাজগুলো করি। মায়া বলল, আন্টি আমিও তোমার সাথে তোমার কাজে সাহায্য করব। আন্টি বলল, শুনো পাগলি মেয়ের কথা, মারে যে কাজ আমি একাই করতে পারবো, তোমাকে করতে হবে না। তার চেয়ে তোমরা বসে গল্প করো, আমি এখন যাই। মায়া বলল, আন্টি তুমি না বললে আমি তোমার মেয়ে, তাহলে কেন এসব কথা বলতাছ? মায়ের কাজে তো মেয়ে সাহায্য করবে, তুমি আর কোনো কথা বলবে না। চলো এবার ভাইয়া এখানে শুয়ে থাকুক। এই বলে মায়া আন্টিকে সাথে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আমি একা একা বসে আছি, তাই ভাবলাম বসে না থেকে ঘুম দেই। রাতে তো তেমন ঘুমাতে পারিনি,
যেই বলা সেই কাজ। আমি বিছানায় শুয়ে পড়ি, একটু পর ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ কারো ডাকিতে আমার ঘুম ভেঙে যায়। চোখ তুলে দেখি মায়া। আমি মায়াকে বললাম, কি হয়েছে, ডাকতাছিস কেন? ঘুমাতে দিবি না, যা এখন। মায়া বলল, ভাইয়া দুপুর 2টা বাজে, আরো কত ঘুমাবে শুনি? সেই 11টায় ঘুমাইছ? উঠে গোসল করে নাও। আর আঙ্কেল এসেছে। আমি আর বিছানায় না থেকে এক লাফ দিয়ে উঠে আমার ব্যাগ থেকে কাপড় নিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। তারপর গোসল করে রুমে আসতেই দেখি আঙ্কেল বসে আছে রুমের ভেতর। আমি বললাম, আঙ্কেল কখন এসেছেন? আঙ্কেল বলল, একটু আগেই আসলাম। মায়াকে তোমার কথা জিজ্ঞাসা করাতে বলল, তুমি নাকো বাথরুমে গেছো গোসল করতে, তাই ভাবলাম একটি বসে থাকি। আচ্ছা আসো, খেয়ে আমার সাথে আমার হোটেলে যাবে। বাসায় একা একা থাকতে হয়তো তোমার ভালো লাগবে না। খাওয়া দাওয়া করে আমি আর আঙ্কেল একসাথে বের হলাম। তারপর দুজনে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলে 2জন কর্মচারী আর আঙ্কেল থাকে। আঙ্কেল আমাকে সেই 2জন কর্মচারীর সাথে আমার পরিচয় করিয়ে দেয়। আমিও তাদের সাথে পরিচয় হয়ে খুব খুশি, কারণ তারা আঙ্কেলের মতো অনেক ভালো মানুষ। তাদের ব্যবহার আমার খুব ভালো লাগছে। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। এর মধ্যে আঙ্কেল আমাকে ডাক দিল। তারপর আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল আমাকে চেয়ারে বসতে দিল আর বলতে লাগলো, বাবা, এটা আমার একমাত্র সংসার চালানোর চাবিকাঠি। এটা দিয়ে আমার সংসার চালাই। তবে ব্যবসা যে খারাপ তা না, রোজগার ভালোই হয়। আঙ্কেল, আপনার সাথে আমি প্রতিদিন আসব। আপনি নিয়ে আসবেন তো? আঙ্কেল, ঠিক আছে বাবা। তা বাবা, তুমি এখানে বসো, আমি আসতাছি। এই বলে আঙ্কেল চলে গেল। তারপর আমি উঠে কর্মচারীদের কাছে গেলাম, তারা কিভাবে কাজ করতেছে তা দেখার জন্য। মাঝে মাঝে আমি তাদের কাজে একটু সাহায্য করতেছি। তা দেখে আঙ্কেল ও কর্মচারীগুলো অনেক খুশি। আঙ্কেল আমাকে ডাক দিয়ে বলল, বাবা, এই নাও মিষ্টি। আমি এসব আনতে গেলেন কেন? আঙ্কেল বলল, আজ আমার ছেলে আমার হোটেলে প্রথম এসেছে, তাকে কি মিষ্টি না খাওয়ালে হয়? আমি হইছে আর বলতে হবে না। তারপর আমি সবাইকে নিয়ে মিষ্টি খাওয়া শুরু করলাম। কয়েকটা মিষ্টি খেয়ে পানি খেয়ে চেয়ারে বসে আছি আর সবকিছু দেখতাছি। আসলে গ্রামের হোটেলের চেয়ে শহরের হোটেলগুলো অনেক উন্নত। এখানে সবকিছু পাওয়া যায় টাকা হলে। একটু পর আঙ্কেল বলল, বাবা, সন্ধ্যা হওয়ার আগেই তুমি বাসায় যাও। সন্ধ্যার পর একা একা যেতে পারবে না। আমি, আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আঙ্কেল আমার হাতে একটা 500 টাকার নোট দিয়ে বলল, আমার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যেও। আমি, টাকা লাগবে না আঙ্কেল। আঙ্কেল জোর করেই আমার হাতে টাকা গুজে দিয়ে বলল, এবার ভালোভাবে যাও। আমি আর কিছু না বলে বের হাঁটতে শুরু করলাম। মাঝপথে অনেকগুলো ফুসকার দোকান দেখতে পেলাম। আমি ফুসকার দোকান থেকে 2 প্লেট ফুসকা নিয়ে বাসায় চলে আসলাম। এসে মায়াকে ডাক দিলাম আর ফুসকাগুলো ওর হাতে দিয়ে রুমে চলে গেলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। একটু পর দেখি মায়া 2টা প্লেটে ফুসকাগুলো নিয়ে এসেছে। আমি মায়াকে বললাম, এখানে নিয়ে আসলি যে, আর তোর হাতে প্লেট 2টা কেন? আন্টিও ফুসকা খাবে নাকি? আগে জানলে আরো বেশি করে আনতাম। মায়া বলল, আরে ভাইয়া, আন্টি এসব খায় না। তাছাড়া আমাকে আরো বলেছে এসব না খেতে। আর প্লেট 2টা এনেছি, একটাতে তুমি খাবে আর একটাতে আমি। আমি বললাম, আমি খেয়ে এসেছি, তুই খেয়ে নে। মায়া বলতে লাগলো, তুমি খেয়ে এসেছো তো কি হয়েছে, আমার সাথে আবার খাবে? ধরো এবার প্লেটটা। ওরে আর কি বলবো, ও যে পাগলি মেয়ে, না খাইলে আবার বলবে খাবো না। তার চেয়ে ভালো খেয়ে নেই। আমি প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলাম। মায়া ও খেতে লাগলো। মায়া খেতে খেতে বলতে লাগলো, ভাইয়া, তুমি টাকা কই পাইলে? তোমার কাছে তো তেমন টাকা নেই। আমি বললাম, বোন, আঙ্কেল আমাকে টাকা দিছে। আমি নিতে চাইছিলাম না। তিনি জোর করে আমার হাতে টাকা গুজে দিয়ে বলল, আমার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাও। মায়া কথা শুনে একটু মন খারাপ করল। আমি বললাম, বোন, কি হলো তোর, মন খারাপ করলি যে? দেখো, আমি তো তার কাছে চাইনি, তিনি জোর করে দিচ্ছেন। মায়া, আসলে ভাইয়া তার জন্য না। আজ বাবার কথা মনে পড়ল। নিজের বাবাও এমন করেনি।
যতটুকু এই মানুষগুলো আমাদের জন্য করতেছে। আমাদের দুই ভাই বোনকে নিজের ছেলে মেয়ের মতো দেখতেছে, অথচ আমাদের বাবা একজন শয়তান কাল নাগিনীর কথা শুনে আমাদের উপর কতই না অত্যাচার করল। কখনো ভালোভাবে কথা পর্যন্ত বলেনি। আমি বোন রে, আমাদের কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আর তুই মন খারাপ করিস না। আমিও এ বাসায় বসে বসে খাবো না, আমাকেও কিছু করতে হবে। আজ আঙ্কেল আসলে বলবো আমাকে একটা কাজ খুঁজে দিতে। ফুসকা খেতে খেতে কথাগুলো বললাম, তবে মায়া মনটা খারাপ করে আছে। তাই আমি মায়াকে বললাম, কি রে বোন, তুই কি এই রকম মন খারাপ করেই থাকবি নাকি একটু হাসবি বলতো? তোর এমন করে থাকা আমার ভালো লাগে না। তুই ছাড়া আপন বলতে কেউ নাই। তুই যদি এমন করিস তাহলে কাকে ভরসা করব বল? প্লিজ বোন, মন খারাপ করে থাকিস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাছাড়া দেখবি একদিন আমাদের কোনো দুঃখ থাকবে না। একটু ধৈর্য ধরে থাক না, দেখি না কি হয় জীবনে। আল্লাহ তো একটা না একটা পথ বের করে দিবেই। এর মধ্যে আন্টি এসে হাজির। আন্টি বলতে লাগলো, তা আমার ছেলে মেয়েরা কি আলাপ আলোচনা করতেছে শুনি। আমি বললাম, তেমন কিছু না আন্টি। আর দেখেন না মায়া কি বলে, আপনি না কি ওকে ফুসকা খেতে মানা করছেন কথা ঘুরিয়ে নেওয়ার জন্য? আন্টি বলল, বাবা বাহিরের জিনিস খাইলে পেট খারাপ করবে, নানান অসুখ হবে। তার চেয়ে তোমাদের যা খেতে মন চাইবে আমায় বলবে, আমি তোমাদের বানিয়ে খাওয়াবো। আমি ঠিক আছে। তা আন্টি, কাজকাম কি শেষ না আরও বাকি আছে? আন্টি বলতে লাগলো, কাজ তো আমার অনেক আগেই শেষ। প্রতিদিন এই সময় করে একা একা এই রুমের ভেতর বসে থাকি। জানো বাবা, অনেক কষ্ট হয় এটা ভেবে আল্লাহ আমাদের কোনো সন্তান দিল না। আল্লাহর কাছে অনেক চেয়েছি, কিন্তু আল্লাহ আমাদের দিকে ফিরেও তাকায়নি। বাবা, তোমরা কখনো আমাদের ছেড়ে যেও না। আমি আন্টিকে বললাম, কান্না করেন না, আমরা আছি তো। আমরা আপনার ছেলে মেয়ে হয়ে থাকব, আর আপনাদের কখনো ছেড়ে যাব না। এখন কান্না বন্ধ করেন। আন্টি কান্না থামিয়ে আমাদের দুই ভাই বোনকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। এটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম, মা আমাদেরকে তার বুকের মাঝে জড়িয়ে ধরে আমাদের চুমু দিত, আদর করত। আন্টিকে দেখে মনে হলো আজ আমরা আমাদের সেই মাকে ফিরে পেয়েছি।